তিনজন মিনিস্টার আছে, শোভনদেব, প্রদীপ মজুমদার আর বেচা। আমি একটা কথা বলি, রাজীব কুমার তুমিও আছো, এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে। কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক হয়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার দরকার নেই 1 পয়সাও। বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোনো গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি 1 পয়সা নিয়েছি, কোনো কারণে। অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন? কেন ছাড়বে? একই আইন, ল মাস্ট বি applied to each and every individual together. There should not be any discrimination. কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই। তাই লক্ষ্মীর ভান্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো 5,07,000 মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন, তাদেরটাও চেক করা হয়েছে, ওই লিস্টের মধ্যেই আছে। সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন, সুতরাং তারা পাচ্ছেন। সংখ্যাটা হয়ে যাবে 2,21,00,000 ইন্ডিভিজুয়াল মহিলা। এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে। 1 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া। শুধু কৃষকদের টাকাটা যেহেতু 2টো জেলা বাকি আছে সার্ভে করা, গ্রামীণ আবাস যোজনার, ওই 2টো সার্ভে করে দিয়ে দেবে। বাদ বাকি যেটা আছে, যেমন আমি বলেছিলাম আপনাদের আগেই যে আমরা, আচ্ছা ওটা আমি পরে আসছি। বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে, কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো 60 বছরে অ্যাপ্লাই করেছিল, আজকে হয়তো তার বয়স হয়ে গেছে 65 বছর। কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে 60 বছর যখন তার বয়স, বা 61 বছর যখন তার বয়স, তখন সে পায়নি। আগে তো এই নিয়মটা ছিল না। এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে, সারা জীবন পাবে। কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন, লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসবে মহিলাদের। তা সত্ত্বেও 43,900 জন স্বামীহারা মহিলাকে বিধবা ভাতা
নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এর ফলে রাজ্য জুড়ে 20,32,000-এরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান। তাছাড়াও আরো 43,900 জন পাবেন নতুন করে। এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় 2,450 কোটি, এবং এবারের খরচটা দেয়া নেই, সেটা নিলে আরো বেশি হয়ে যাবে, এইটা 3,000 কোটি টাকার মতো হয়ে যাবে। অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো 43,000 যারা নাম লিখিয়েছেন। বাদবাকি আরো যারা থাকবেন, কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করব, কাউকে সংখ্যালঘু দপ্তর আছে, ওদের একটা প্রোগ্রাম আছে, কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে। এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব। এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড, বিশেষভাবে সক্ষম যে ছেলেমেয়েরা, তাদেরও আমরা মানবিক ভাতা দিই। আগামী ডিসেম্বর মাস থেকে আরো 19,000-এরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে। এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় 23 কোটি টাকা খরচ হবে। এখনই রাজ্য জুড়ে 7,50,000-এর বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন, যা প্রায় 900 কোটি টাকা ব্যয় করে বছরে। এরপর আমি আসব গ্রামীণ আবাসক যোজনায়। গ্রামীণ আবাসক যোজনায়, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, নামটা প্রধানমন্ত্রীর, সব নামই এখন ওদের দেয়া। ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে, কারো না কারো নামে। তারা নাম ঠিক করে দেবে, কাজটা করবো আমরা, জল পরিষ্কার করব আমরা, ওয়াশরুম পরিষ্কার করব আমরা, ধান পুঁতবো আমরা, খাবে ওরা, অর্ধেক টাকা দেবো আমরা, আর নামটা তারা দেবে। একবারও জিজ্ঞেস করবে না রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার মতো। অনেক জায়গায় করে কি একটা স্কিম করে 2 বছরের জন্য, এবার 2 বছরে ধরুন 400 ছেলে মেয়েকে আপনি রিক্রুট করলেন, এবার 2 বছর পর ওই ছেলে মেয়েগুলো যাবে কোথায়? এই যে অগ্নিবীর নাকি, তাদের কি ভবিষ্যৎ কি? ইলেকশনের সময় লোক দেখানো, আমরা এরকম করি না। আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি, পার্মানেন্ট যেটা হবে করব, কিন্তু 2 বছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারো নেই। আমাদের পুষতে হয় এরপর, তার কারণ কোথায় যাবে তারা? অনেক কেস হয়েছে এরকম। যাই হোক, আবাস যোজনার টাকা সেন্টারকে তো তার টাকাটা খরচা করতে হবে, রাজ্য থেকে যে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই, এটা যে ওনাদের পকেট থেকে দিচ্ছে তা নয়। আগে তো রাজ্য সরকার ভ্যাট কালেকশন করত, অন্য সেলস ট্যাক্স কালেকশন করত, এখন তো এগুলো কিছু নেই। এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। ট্যাক্সটা কালেকশন করে কে? কেন্দ্র। তাহলে রাজ্যের ভাগটা দেবে কে? কেন্দ্র। এর জন্য কেন্দ্র দিল, কেন্দ্রকে নাম করতে হবে তা নয়, এটা রাজ্যের ভাগ, রাজ্যের মানুষের অধিকার। সে একটা রেস্টুরেন্টে গেলেও, একটা কাপ চা খেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। একটা শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয়। এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না, যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না। সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায়, মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে, তাতে 60% টাকা ওরা দিত, দেওয়ার কথা 100%, কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায়। আর আমাদের কত দিতে হয়? 40%। তাহলে এবার বলুন, গ্রামীণ যোজনা, আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে?
নামটা হবে প্রধানমন্ত্রী। কই, মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি, কেন করব? কাজে মানুষের পরিচয়। এমন কোনো দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয়। স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো, বীরদের নামে করো, বীর জওয়ানদের নামে করো, যারা সমাজের সংস্কৃতির গর্ব তাদের নামে করো। বাংলায় অনেক ভাষা আছে, সেই ভাষার মান উত্তরণ করো, উন্নয়নের নামে করো, কিন্তু নিজের নামে প্রোগ্রাম নো, আই ডোন্ট সাপোর্ট। এবার আমি এটাও চাই না একদিন না একদিন সব মানুষেরই জীবন শেষ হয়। যদি আগামী 10 বছর বাদেও আমার মৃত্যু হয়, আমি চাই না আমার একটা স্ট্যাচু কেউ তৈরি করুক। আমার বাবা মার মৃত্যুর পরে অনেকে আমাকে বলেছিল ট্রাস্ট করবে, খেলার মাঠ করবে, স্ট্যাচু করবে, আমি কাউকে কিছু করতে দিইনি। আগামী দিনেও আমি এই পলিসি মানি না। মানুষ মনে রাখে শুধু তার কাজ, তার ছবি নয়, তার ছবি মানুষের হৃদয়ে থাকে, এটা মনে রাখবেন। এবং তাই আমাদের তো আমরা এই খাতে পাই 24,275 কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, মানে আমাদের 40% ছাড়াও সেই টাকাটা 3 বছর দেয়নি বাংলাকে। বর্ষা হলে, বন্যা হলে বেচারা মাটির ঘরগুলো ভেঙে ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। কেউ একটা ছোট্ট ইটের গাঁথনি করলে, ধরুন ছোট্ট একটা বারান্দা করলো বা কিছু ইট দিয়ে একটা জানলা করলো, সেও পাবে না এই বাড়ি। স্মার্টফোন থাকলে পাবে না। এসিসিসির একটা লিস্ট আছে, খায় না মাথায় দেয় ভগবান জানে। আমরা আসার পরে প্রায় বামফ্রন্ট সরকার রেডি করে রেখেছিল, ওইটাই করতে হয়েছে। সেটাতে তো অর্ধেক গরিব লোকের নামই নেই প্রায়। এখন করলে দেখবেন টোটাল চেহারাটাই বদলে গেছে। তা সত্ত্বেও মনে রাখবেন যে আমরা বলেছি আমাদের টাইম টু টাইম, এখনো যতদূর আমি জানি 36 লক্ষ মাটির বাড়ি সারা বাংলায় আছে। বা ধরুন পাকা বাড়ি, যেটা ধরুন মাটির বাড়িতে একটা ইটের দেয়াল করেছে, অনেকে করে কি সার্ভের নাম করে বাদ দিয়ে দেয়। কেন? একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি? তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে, তাহলে তোমার একটা ইটের দেওয়া থাকলে প্রবলেমটা কি? সে যদি গরিব হয় তার বৃষ্টির ছাটে টোটাল দেয়ালটাও তো ধুয়ে যায়। একটা বাড়ি অর্ধেক ভেঙেছে, তুমি অর্ধেক টাকা দাও। আরে আরেকটা মাটির বাড়ি, এটা হচ্ছে সহজ বুদ্ধি, যে অর্ধেক ভাঙলে পুরোটাই পড়ে যায়, কারণ মাটির ভিতটা নষ্ট হয়ে যায়। কারণ আমি গ্রামে অনেক গেছি, গ্রামে আমি খেলে বেড়াতাম, আমি সাঁতার কাটতে জানি, আমি গাছে উঠতে জানি, আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি। এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন। না, আমি সব জানি না, ওরা অনেক জানে। কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ছোটবেলায় প্রতি বছর স্কুল মানে ক্লাস 7 পর্যন্ত প্রতি বছর পরীক্ষার পরে 1 মাস করে গ্রামে থাকতাম, আর ধান কাটার সময়টা যেতাম। ফলে এগুলো দেখতাম চোখের সামনে, খেলে বেড়াতাম, সেই জন্য এগুলো জানি। এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনারাও অনেকে অনেক কিছু জানেন আমার থেকে অনেক বেশি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা বলেছিলাম এবছর আমরা 11 লক্ষ মানুষকে, এটা 2টো কিস্তিতে দেওয়া হয়, একটা 60,000 আর একটা 60,000। 60,000-এর কাজ হয়ে গেলে আবার 60,000 টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা। আর 11 লক্ষর জায়গায় এটা আমি 1 লক্ষ বাড়িয়ে দিয়েছি। তার কারণ, যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে, তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে, বন্যা হয়েছে, টর্নেডোতে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা 11 লক্ষটাকে 12 লক্ষ করে দিয়েছি। এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে টাকাটা পেয়ে যাবেন প্রথম কিস্তিটা। কারণ যেহেতু ইলেকশন ছিল,
যেখানে ইলেকশন সেখানে সার্ভেই করতে দেয়নি। 6টা জেলায় ইলেকশন ছিল, 5টা জেলায়। ফলে ওই 5টা জেলায় যে লিস্ট আমাদের কাছে আছে তা সত্ত্বেও তো এটাও তো ঠিক, লিস্টে অনেক সময় ধরুন আসল সার্ভেটা হয় না, অনেক গরিব মানুষ বঞ্চিত হয়। যাতে বঞ্চিত না হয় তাই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এবং গ্রামীণ ডিপার্টমেন্ট একটা সার্ভে করছে এলাকায়। সেই সার্ভেটা মানে কাউকে বাদ দেওয়া নয়, যারা গরিব তারা পাবেনি। এটা করা হচ্ছে এই কারণে যে ক্রস চেক করে নেওয়া উচিত সে পাওয়ার যোগ্য কি পাওয়ার যোগ্য নয়। যদি কেউ পাওয়ার যোগ্য হয় সেটা বঞ্চিত না হয়। কিন্তু এই 12 লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে 24 লক্ষ। আগে আমরা 50 লক্ষ বাড়ি করে দিয়েছি এই 12 বছরে। আরো 24 লক্ষ বাকি থাকবে, সেটা আমরা ফেজ ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব। কাজেই টাইম টু টাইম এগুলো আমরা দেখে নেব, যেটা যেটা করার আমরা করব। আমার এটুকুই বলার ছিল, বাদ বাকিটা আপনাদের সবার দায়িত্ব। আর ওই মার্কেটিংয়ের মিটিংটা আর বেচা তুমি যখন নিচ্ছ তখন দায়িত্ব নিয়ে সেক্রেটারিকে কনফিডেন্সে নিয়ে কাজটা সিরিয়াসলি করতে হবে। রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েতকেও বলছি, এগ্রিকালচারকেও বলছি, সব কাজ আমরা যখন করব সিরিয়াসলি। আমি প্রিন্সিপাল সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টকেও বলছি, ওমেন চাইল্ড উইডো পেনশন সব কিছু কন্যাশ্রী সবটাই সংঘমিত্রার আন্ডারে দেখে নিতে হবে। ওঙ্কার এগ্রিকালচার ডিপার্টমেন্ট যত ভালো হবে তোমার তত নাম হবে। আমাদের হচ্ছে সুজলা সুফলা বাংলা, সুফল বাংলা আমাদের আর একটু বাড়াতে হবে। আমি জানি সুফল বাংলা যখন প্রাইজ হাইক হয় খুব কাজে দেয়। তুমি এগ্রিকালচারে কাজ করো, আরো কোনো একটা কাজ তোমাকে আমি দেখে দেবো। আর ফাইন্যান্সের তুমি এখন বুঝে গেছো প্রভাত, তুমি তো অনেকদিন কাজ করছো ফাইন্যান্সে। কমাস হলো 3 মাস হয়েছে, এখন বুঝেছো আশা করি। কাজে চটপট কাজগুলো করে দেয়। আর রাজীব তোমাকে যে দায়িত্ব দিয়েছে তোমাকে পালন করতে হবে। আর সিএস তো টোটালটাই দায়িত্ব নিয়ে করবে। আর যদি বলেন আমার দায়িত্ব কিছু না হলে বকাঝকা করা, কখনো ভালোবেসে কাছে টেনে নেওয়া, কিন্তু মানুষের কাজটা আমি আমার মন্ত্রীদেরও বলি সবসময় মানুষের কাজের দায়িত্ব নিয়ে মানুষের কাজটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি এটুকু বলে আমি সংবাদ মাধ্যমকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার এবং আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, কিন্তু প্রত্যেকটাই পজিটিভ কাজ। আমি আশা করি মানুষের এই কাজগুলোকে আপনারা, আপনাদের হয়তো অনেক জায়গায় অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকে, সুযোগ পান না, কিন্তু দয়া করে এইগুলো যদি একটু মানুষকে জানান আমরা উপকৃত হব। অনেক ধন্যবাদ।